আমি তো একজন সেভাবে কবি নই, প্রফেশনাল সেই অর্থে নই, একজন শিক্ষক, এবং ছোট থেকে কবিতা গল্প পড়ে বড় হয়েছি, রবীন্দ্রনাথের বিভিন্ন লেখকদের গল্প কবিতা পড়ে বড় হয়েছি। একটা তো তার অনুরাগ থাকেই, এবং আগামী দিনে ইংরেজি সাহিত্য যখন পড়েছি সেখানেও কবিতা জন কিজ, বাইরন, ল্যাম্ব এটাও পড়েছি, আমাদের মাইকেল স্যারের লেখাও পড়েছি। তো সেই হিসেবে একটা অনুরাগ তো থাকেই কবিতার ওপর। তো তারপর থেকে যখন চাকরি জীবন বা কাজের জীবন শুরু হয় তখন এতটা ব্যস্ততার মধ্যে সেটা আর ভাবা হয়ে ওঠেনি। আগামীকালে যখন 2020 পড়লো, সবাই যখন আমরা লকডাউনে আটকে গেলাম বাড়িতে, তখন কি করলাম, ঘরেতে কন্টেনমেন্টে থাকার সময় মনে হলো যে এতটা সময় বসে থেকে কি হয়। তো তার জন্য মনে হলো যে কিছু লেখালেখি শুরু করা যেতে পারে, এবং খুব কাকতালীয়ভাবে 2020 এপ্রিল মাস থেকে আমার কিছু লেখালেখি শুরু হলো। তো তারপর থেকেই লিখছি স্যার, করতে করতে এখন প্রায় 500 কাছাকাছি কবিতা হয়তো লিখে ফেলতে পেরেছি, বাংলাতে, ইংরেজিতে, দুটোতে। বাস্তববাদী মানুষ, ছোট থেকে অনেক কষ্ট করে লড়াই করে বড় হয়েছি। তো সেক্ষেত্রে আমি বুঝেছি যে সোজা কথা সোজাভাবে বলাই ভালো। ভাষাটা যত সরল থাকবে, যতটা ছন্দময় থাকবে, ততটা কবিতাটা প্রাণবন্ত হবে এবং সবাই বুঝতে পারবে। এবং যে কারণে আমার যারা পাঠক আছে, আমার বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী যারা বন্ধু সব রয়েছে, তারা আমার লেখাটা ভীষণ পছন্দ করে। তারা মনে করে যে সেই লেখাটা যেন ওদের জীবনকে রিলেট করছে। সেই জন্য এতটা সহজ সাধারণভাবেই লিখতে পারি। আমি খুব ঘুরিয়ে লিখতে পারি না, অ্যাবস্ট্রাক্ট বুঝি না, কমপ্লেক্স নই। আমি নিজেও খুব সিম্পল মাইন্ডেড মানুষ। সেই কারণে আমার কবিতাগুলো খুব সিম্পল ও জীবনমুখী। যেহেতু 20 সালের পর থেকে জীবনকে নতুন করে দেখতে শিখলাম, বুঝতে পারলাম গৃহবন্দী থাকলে কি হয়, আর আগামী দিনের পৃথিবীটা কেমন হতে যাচ্ছে, এবং আগামী সময়টা আমাদের কতটা কিভাবে চলতে পারবো, সম্পূর্ণটা বাস্তব কেন্দ্রিক, তো বাস্তব ভিত্তিক। সেই জন্য আমার কবিতার মধ্যে ভাষাগুলোও যেমন বাস্তবমুখী, বিষয়গুলিও তাই, এবং সেই কারণেই অনেক বেশি সহজ সাধারণ এবং অনেক বেশি মানুষকে অ্যাট্রাক্ট করে, আনন্দও দেয় বটে। তো সেই কারণেই আমার লেখা, কবিতা, শব্দের বিন্যাস সব কিছুই ছন্দময় এবং আক্ষরিক অর্থ বলতে পারেন খুব খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড। ছোট থেকে তো ছন্দময় কবিতা পড়তে ভালো লাগতো, এই জন্য ইংরেজি সাহিত্যের থেকে বাংলার প্রতি প্রীতিটা বেশি, কারণ আমাদের ছন্দের অনেকটা বেশি এক্সিবিট হয় ওখানে, এবং সেই কারণে আমার মনে হয়েছে ছন্দ ছাড়া কবিতা কি করে হয়। জীবন যদি ছন্দময় হয়, কবিতাও ছন্দময় হওয়া উচিত। যতটা চেষ্টা করেছি সেই ছন্দটাকে ধরে রাখার চেষ্টা করেছি, এবং বিষয়বস্তুটাকেও ঠিকঠাক রাখার চেষ্টা করেছি, যাতে পাঠকদের কাছে প্রাণবন্ত হয় এবং সেটা অনেক বেশি প্রাসঙ্গিকতা হয়, প্রশংসার যোগ্য হয়। যখন প্রথম দিকে লিখতাম 20 সালের দিকে, তখন তো আমার অল্প কিছুই পাঠক বন্ধু বান্ধব এরা ছিল, তাদেরকে পাঠানোর পর জিজ্ঞাসা করতাম তোমাদের কেমন লেগেছে, এবং তারা তখন বলতো ভালো হয়েছে, ছন্দগুলো ঠিক আছে, বিষয়বস্তু ঠিক আছে, তবে এইগুলোকে এইভাবে করা যেতে পারে। একটু ক্রিটিসাইজ করা, সমালোচনা করা, অনেকে আমার কিছু কিছু ভুল ধরিয়েও দিয়েছেন প্রথম দিকটাতে, এখনও অনেকে দেন। কিছু বিজ্ঞ মানুষ আছেন, অভিজ্ঞ মানুষ, তারা এখনও আমাকে সেই পথ দর্শকটা দিয়ে যাচ্ছেন, এবং সেই কারণে আমার মনে হয়েছে যে ওই সমালোচনাটা শুনতে পারাটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা যত বেশি শুনতে পারবো তত বেশি নিজেকে সমৃদ্ধ করতে পারবো, আর প্রত্যেকটা সময় নিজেকে শুদ্ধ করতে পারবো। যদি যখন আমি আমার পুরনো কবিতাগুলো যখন পড়ছি, অনেক সময় মনে হয়েছে যে হয়তো যে লেখাটা আমি পড়ছি সেটা আরেকটু ভালো হলে ভালো হতো, হয়তো ভাষাটা আরেকটু মাধুর্য পেত, ছন্দটা আরেকটু ভালো হতো। সেই সময় কিছু কিছু কবিতা আমি রিক্রিয়েটও করেছি। আবার প্রথম দিকের লেখাগুলো এখন যখন পড়ছি তখন একটা রিক্রিয়েটও হয়েছে, সেটা আরও বেশি প্রাণ পেয়েছে, আরও বেশি মানুষের প্রশংসাও কুড়িয়েছে। কারণ যেহেতু বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, ছোট থেকে বাংলা মিডিয়ামেই পড়াশোনা, পরবর্তীকালে হয়তো মিডিয়ামটা চেঞ্জ হয়েছে, কিন্তু বাংলা ভাষার প্রতি যে অনুরাগ, যেটা পরবর্তীকালে আমাকে ইংরেজি বা ফ্রেঞ্চ শিখতেও সাহায্য করেছে, তো আমি আমার ভাষার কাছে কৃতজ্ঞ। তো সেই কারণে যেভাবে বাংলা ভাষা শিখেছি, যে ভাষাতে পড়াশোনা করেছি, সাহিত্য পড়েছি, মাস্টারমশাইরা যেভাবে বোঝাতেন, সেটা কোথাও গিয়ে আমার মনের মধ্যে গেঁথে গেছে এবং সেটা রক্তেও মিশে গেছে, ওটাকে পরিবর্তন সম্ভব নয়, তাই সনাতনী ভাব থাকবেই।
আমার যে পেশাগত পড়াশোনা সেটা একদম বাস্তবমুখী, জীবনকে নিয়ে, যেটা ডিরেক্টলি রিলেটেড টু আর স্টোম্যাক আর ব্রেড অ্যান্ড বাটারের প্রশ্নে চলে আসে। তো সেই কারণে যেহেতু আমার পেশাটা ব্রেড অ্যান্ড বাটার সংক্রান্ত এবং আমার লেখার বিষয়বস্তুটাও অনেকটাই বাস্তবমুখী, তাই জন্য মনে হয়েছে কোথাও গিয়ে তো আমাকে সাহায্য করেইছে। প্লাস আমার ছাত্রছাত্রীরা যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এই লেখাগুলোকে নিয়ে, তাদেরও মনে হয়েছে স্যার আপনি খুব বাস্তবভাবেই লিখছেন এবং অনেক জীবনমুখী কবিতা, যেগুলো কবিতাগুলোর ভাষা সহজ সাধারণ সবাই বুঝতে পারে এবং কোথাও গিয়ে কখনো প্র্যাকটিক্যালের বাইরে না, খুব ইমাজিনেটিভ না, খুব কল্পনাপ্রবণ নয়, কিন্তু অবশ্যই সেটা বাস্তবের সঙ্গজ কখনো ছাড়েনি। যতটা লেখা অ্যাপ্রিসিয়েট হবে, যত পুরস্কার আসবে, যত বেশি আমি মানুষের থেকে প্রশংসা কুড়বো, তত বেশি যেন সমাজের প্রতি দায়বদ্ধতা বাড়বে এবং আমার মনে হয় সেই জিনিসগুলো আমার লেখাকে আরও সমৃদ্ধ করবে এবং আগামী দিনে আরও ভালো কিছু লেখা উপহার দেওয়ার পক্ষপাত থাকবে। আমি লিখতে বসেছি একটা বিষয়, সেটা করতে করতে এমন পথে চলে গেছে আরেকটা নতুন বিষয় চলে এসেছে। তো আমি নিজে থেকেই অজান্তেই আরেকটা নতুন দিক পেয়ে গেলাম। তো দেখা গেল সেক্ষেত্রে আমি যে বিষয় নিয়ে ভাবছিলাম তার থেকে আরও উৎকৃষ্ট একটা কবিতা তৈরি হয়ে গেল। এটা অনেকবার হয়েছে আমার ক্ষেত্রে, বহুবার। এবং যেটা পুরনো বিষয় ছিল সেটাকে নিয়ে আবার পরে ভাবতে বসলাম, সেটাকে নিয়ে আবার নতুন করে ক্রিয়েট করলাম। এটা অনেকবার হয়েছে। যারা এরকমভাবে মনে করে যে লিখবো, তাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করি। তার মধ্যে আমার মেয়ে একজন, তাকে তো ভীষণভাবে বলছি তুমি চেষ্টা করো। এবং মেয়ের কিছু বন্ধুরাও স্কুলে অনেকবার লেখা জমা দিয়েছে, সেগুলো আমি পড়েছি। পড়ার পর ওদেরকে আমি পার্সোনালি গিয়ে আরও ইন্সপায়ার করেছি, তোমরা আরও ভালো করে লেখো, বেশি করে লেখো, তোমাদের লেখা ভালো এবং তোমরা চেষ্টা করলে আরও ভালো করতে পারবে। প্লাস আমার কিছু বন্ধু বান্ধব যারা লেখালেখি করে, তাদেরকেও আমি বারবার বলেছি এইটা ছেড়ো না, এটা করতে থাকো এবং এটা প্র্যাকটিস করলে তুমি আরও ভালো করতে পারবে। অনেক ক্ষেত্রে লিখতে গিয়ে রূপক ব্যবহার করতেও হয়। স্যাটায়ার থাকে, কিছু আইরনি থাকে, কিছু তুলনা থাকে, কিছু এই ব্যাপারগুলো থাকে। তাতে করে হয় কি, আমি অনেক কথা অনেক অন্যভাবেও বলতে পারি, যেটা সোজাসুজি বললে হয়তো অনেকের অসুবিধা হতে পারে বা অনেক রাতে ঘা লাগতে পারে, অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু যদি আমি একটু রূপকভাবে কথাটা বলি, একটু অ্যালিগরিক্যালি বলি, তাহলে অনেক বেশি প্রাণবন্ত হয়, ভাষার মাধুর্যও বাড়ে এবং কোথাও গিয়ে একটা সময় পর যখন কবিতাটা শেষ হয় তখন সেটা পাঠককে রিলেটও করতে পারে, সেগুলো পাঠক পছন্দ করে বেশি। ডিরেক্টলি প্রেমের কবিতা খুব বেশি লেখা হয়নি। যেটা লিখেছি, প্রেম তো নিশ্চয়ই ভালোবাসা ছাড়া জীবন হয় না, প্রকৃতিও প্রেম, সব কিছুই প্রেম। প্রেমের যে কত রকম বিন্যাস আছে, কত রকম দিক আছে, কত রকম সম্পর্ক আছে, সেটা বোধহয় আমরা এখনও বুঝে উঠতে পারিনি। শুধু নরনারীর প্রেমের কথাটাই আসল নয়, সেই প্রেম বিভিন্ন হতে পারে, তার সন্তানের প্রতি, তার পরিবারের প্রতি, তার সমাজের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, প্রকৃতির প্রতি, সব কিছুতে, কাজের প্রতি প্রেম থাকতে পারে। তো সেই প্রেমটাকে লেখার মধ্যে তো ফুটিয়ে তুলতেই হয়। কোনো না কোনোভাবে পৃথিবীর যত জাগতিক সমস্যাগুলো আছে তার একটাই সমাধান, সেটা হচ্ছে প্রেম বা ভালোবাসা, যেটা ছাড়া কোনো সমস্যার সমাধান হতেই পারে না। সেই কারণেই হয়তো ডাইরেক্টলি আমি প্রেমের কথা বললাম না, রোম্যান্টিক হতে পারলাম না, কিন্তু কোথাও গিয়ে কবিতার মধ্যে প্রেমেরই জিত হলো এবং শেষ পর্যন্ত সফলতাও পেল। আমার দায়বদ্ধতা রয়েছে, সমাজের প্রতি হোক, নিজের প্রতি হোক এবং দেশের দশের প্রতি তো অবশ্যই। এবং সেই কারণেই তো কবিতা রচনা, যেখানে আমি অনেক বেশি কথা অল্প কথায় বলতে পারবো, ছন্দের সাথে, রসের সাথে, যেটা মানুষ খুব সহজেই ধরে নিতে পারবে এবং মানুষের কাছে সেটা অনেক বেশি জাস্টিফাইড হবে, অনেক বেশি যুক্তিসঙ্গত হবে। কারণ অনেক ক্ষেত্রে ছোটোবেলা থেকে কবিতাগুলো যখন পড়তাম তখন দেখতাম কবিতার নামকরণের সঙ্গে বিষয়ের একটা অদ্ভুত প্রাসঙ্গিকতা, এবং কবিতার নাম শুনেই আমি বুঝতে পারছি কবিতার মধ্যে কী থাকবে। তো সেটা যদি আমার লেখার মধ্যেও থাকে তাহলে আমার মতো অন্যান্য পাঠকরাও সহজে বুঝতে পারবে। সেই কারণে কবিতার নামের মধ্যে জটিলতা সৃষ্টি করার কোনো মানে হয় না। সে যতটা সহজ সাধারণ হবে ততটাই বিষয়টা সহজ সাধারণ হবে এবং প্রত্যেকের কাছে অনেক বেশি আকর্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই কবিতার নামকরণ ভীষণ ইম্পর্টেন্ট, সহজ থাকা।
এমন একটা বইয়ের নাম হবে যে নামকরণটা বইয়ের মধ্যে থাকা সব কন্টেন্টগুলোকে এক কথায় প্রকাশ করে দেবে। এক একটা কবিতা এক এক রকম বৈচিত্র্যপূর্ণ, ডিফারেন্ট টু অ্যানাদার এলস। কেউ কারোর সঙ্গে একাকী একদম মিলে যায় না, একদম আলাদা বিষয়ের উপর লেখা। আর যেহেতু আমাদের পৃথিবীটাই বৈচিত্র্যময়, আমার দেশটাও বৈচিত্র্যময়, যাকে বলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের প্রতিটা মানুষ বৈচিত্র্যময়তায় ভরা, প্রতিটা মানুষ সাইকোলজিক্যালি বিভিন্ন, তাই জীবনের বিভিন্নতাকে প্রকাশ করার জন্য, বৈচিত্র্যময়তাকে প্রকাশ করার জন্য এর থেকে ভালো নামকরণ আমি পাইনি। আর আমি খুব ছোট থেকে ভালোবাসি আসলে, মানে বাচ্চারা আমার কাছে ভীষণ প্রিয়। মানব প্রিয় যত সম্পর্ক আছে তার থেকে সব থেকে সুন্দর সম্পর্ক হচ্ছে বাচ্চাদের সঙ্গে মানুষের সম্পর্ক, যেমন ফুলের সঙ্গে, যেমন সঙ্গীতের সঙ্গে। তো বাচ্চা যেহেতু আমি প্রিয়, আর আমি ছোটো থেকে অনেক টিউশন পড়াতাম ক্লাস মাধ্যমিক 10-এর পর থেকেই। তো 93 থেকে টিউশন যাত্রা শুরু, 2018 পর্যন্ত বাচ্চাদেরকে পড়িয়ে তৈরি। ওদের মননটা আমি বুঝি, ওদের সাইকোলজিটা বুঝি। সেই কারণেই ওদের জন্য লেখাটা আমার খুব জরুরি ছিল, দায়বদ্ধ ছিলাম সমাজের প্রতি। কারণ যেভাবে ওরা মানুষ হচ্ছে রোবটের মতো, মেকানিক্যালি মানুষ হচ্ছে, যে কষ্টটা ওরা পড়াশোনা করতে গিয়ে পায়, শৈশবটাকে হারাতে বসেছে, সেখান থেকে লিখতে গিয়ে আমি নস্যি বুড়োমি, এই ধরনের কবিতা, খোকার দিনলিপি, এই কবিতাগুলো একদম ওদের মতো করে ভেবে, ওদের জায়গা থেকে ভেবে এই কবিতাটা লিখেছি। আরও আগামী দিনে কিছু লেখা বেরোবে যেগুলো একদম বাচ্চাদের মতো। ভীষণভাবে আনন্দ তো দেয়ই, অনেকটা বেশি ইন্সপায়ার করে এবং আরও বেশি ভাবায় যে যেটা তুমি করলে, যার জন্য তুমি অ্যাপ্রিসিয়েশন পেলে, অ্যাডমিরেশন পেলে, এবং সেটা যদি আগামী দিনে আরও ভালো না হয়, আরও ফলদায়ী না হয় এবং সমাজকেন্দ্রিক না হয়, তাহলে তুমি কিসের কবি? তাই দায়বদ্ধতা সবার ওপরে রাখতে হবে। পুরস্কার পেলেই হবে না, সেটাকে বজায় তো রাখতে হয়। একজন ভালো পাঠকই তো ভালো বক্তা হয়, আর ভালো লেখকও হয়। সেক্ষেত্রে ছোট থেকে তো পাঠকই ছিলাম, লিখতে বসেছি 2020 সাল থেকে। তো আমি এত বছরের পাঠক, এত বছরের আমি পড়াশোনা করছি, ধ্যান ধারণা নিয়েছি, সব কিছু নিজের মধ্যে লালন করেছি। তো সেগুলো যখন পরবর্তীতে লেখার মধ্যে বেরিয়ে আসছে, সেটা তো ওই পাঠক হওয়ার গুণ থেকেই বেরিয়ে আসছে। আমি তো কোথাও গিয়ে কবি নই, একজন সাধারণ মানুষ। তাই আমার লেখাটাও একদম সাধারণ মানুষের জন্য, আর কোথাও গিয়ে আমার সেই পাঠক মনস্কটকে সেটা উদ্ভাসিত করে। যেগুলো লিখি সবটাই তো দর্শকের জন্য লিখি, অবশ্য নিজের ভালো লাগার জন্যও লেখা। সেক্ষেত্রে সেটা যদি মানুষের কাজে লাগে, মানুষ যদি বুঝতে পারে, সেখান থেকে কিছু শিখতে পারে, নিজেকে রিলেট করতে পারে, তার চেয়ে তো আমাদের কিছু হয় না। তাই যা লিখি সেটা যদি আপনারা পড়েন, যদি একটু আমাকে তার জন্য গাইড করেন, আগামী দিনে ইনস্ট্রাক্ট করেন, বা কোনো জায়গায় ভুল থাকলে ধরিয়ে দেন, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। এবং এটা একজন প্রত্যেক লেখক বা কবির এটা হওয়াই উচিত, সে তার নিজের সমালোচকরাও শুনতে বাধ্য থাকবে। সে সবসময় ঠিক নয়, আমরা কেউ সবসময় ঠিক নই, ভুলভ্রান্তি আছেই। তাই আপনারা পড়ুন, মানুষকেও পড়ান এবং আনন্দিত হন, এবং আমাকেও ক্রিটিসাইজ করুন মাঝে মাঝে, কোনো অসুবিধা নেই। কেমন আছো? আকাশ আকাশ ও আকাশ, চলে এলাম আবার। আছো কেমন বললে না তো, বলে দাও না এবার। কত শুধুই রোজ তোমারে, বলো না তো কিছুই। এত করি ডাকাডাকি তাও সাড়া দাও না তুমি। বন্ধু বিশেষ ভাবি তোমায়, তাই তো করি এমন। দিনরাত্রি তোমায় টানে, ফিরে আসি কেমন। মাথার উপর ছন্দের মতনই তোমায় শুধু পাই, তাই তো আসি বারে বারে খবর নিয়ে যাই। তবুও তোমার মন বলে না, কথা নাহি ফোটে। চাইছো খালি পিটি পিটি, উত্তর নেই মোটে। আছো মুখে কুলু পেটে, থাকো যত পারো। আছো কেমন বলবো আবার, পারলে মানা করো। খবর তোমার পেয়েই যাব, আছে কত জোনা। নিরুত্তর তুমি যতই থাকো, উদাসীন আনবো না। একলা বলতে পারো কে একলা সারা জীবন ধরে? এখানে ওখানে যেখানে যায়, সঙ্গী নাই করে। যেখানে রয় অনেক জনা, কিংবা হাতে গোনা, সকল স্থানে সে একলা, যেন একা আনবো না। যে স্থানে কেউ থাকে না, নির্জন নিরলা সব, ওই স্থানেও একলা সে, সদা নিঃসঙ্গ নীরব।
একলা নিঃসঙ্গ হয়েও সে কত কিছুর ধারক, ছাদের মতো মাথার ওপর যেন শান্তিদায়ক। একলা যারা করে মনে তারে সঙ্গী নিজের, একাকিত্ব যায় যে ভুলে বন্ধু ভেবে কাছের। ভাবে তারে ফেলবে ধরে পাছে তার ছোঁয়া, একে অপরের বন্ধু হবে, হবে কাছে পাওয়া। কিন্তু তারে যায় না ছোঁয়া, থাকে দূরে দূরে, পায় না সঙ্গী নিজেও সে, যায় সরে সরে। নিজে একা সঙ্গী বহুল বলতে পারো কে, বিরাট আকাশ খোলা মনে মেলে ধরে নিজেকে। অবিরাম ধারা। অঝোর ঝড়ে বৃষ্টি ঝরে নেইকো বিরাম কোনো, ঝমঝম টিপটিপ থামতে জানে না যেন। কালো মেঘে লুকিয়ে থাকে চুপটি করে সে, হঠাৎ হঠাৎ টাপুর টুপুর মাটিতে পড়ে এসে। পরে ঝিরিঝিরি করে সে কখনো সখনো, তীর বেগে বড় ফোঁটা, ঝড়ে খেয়ালে আপন। নাই নাই বিশ্রাম যেন, কাজে নাই ফাঁকি, ঝরবে কি অবিরাম বেগে দিনরাত সে কি। থামো থামো এইবার নয়, দাও কাজে বিরাম, পড়ো না কো আর ঝরে, নাও একটু বিশ্রাম। চঞ্চলা বর্ষা। বর্ষা তুমি সুন্দর কত, সদাই সতেজ ভাব, বৃষ্টি স্নাত তোমার তনু, চঞ্চলা চপলা স্বভাব। মনটা তোমার ভারী ভারী, মুখটা বেজায় কালো, কেউ কিছু কি বলল নাকি, অশ্রু বেরিয়ে এলো। ঝড়ঝাপটা সহ্য করে ক্লান্ত তুমি খুব, কেশরাশি যে এলোমেলো, ধূসর তোমার রূপ। বৃষ্টি ধারা যে পড়ল ঝরে তোমার এলো চুলে, কাজল কালো কেশরাশি সিক্ত করে নিলে। সদ্য স্নাত হয়ে তুমি পড়লে সবুজ বসন, হঠাৎ রোদে মৃদু হওয়ায় শুকাও কুন্তল কানন। খানিক পরে মেঘ কালো মুখখানি যে হলো, ঝড় বৃষ্টি হলো শুরু, ভিজতে আবার হলো। অতি চপলা খামখেয়ালি তুমি, নামটি তোমার বর্ষা, কখনো মেঘ কখনো বৃষ্টি, কখনো তুমি ফর্সা। এমনই তোমার চঞ্চলা স্বভাব, খুশি বিষণ্ণতা মিলে, কালো মেঘে রোধের আবাস, পরিচয় তোমার দিলে। বন্ধু। হাত বাড়ালেই বন্ধু পাবে বলে সকল জনে, বাস্তবে কি হয় তা নিয়েও বুঝে শুনে। বন্ধু থাকে অনেক জনা, হাতে যায় না গোনা, ঘোরাফেরার গল্প মজায় তাদের আনাগোনা। বিপদে আপদে দুঃসময়ে সংখ্যা তাদের কম, সবাই যে বন্ধু আসলে যে কোনো এই ভ্রমে। বিপদকালে চিনে নিও প্রকৃত বন্ধু জনে, বহু নয় গো একজনই থাক সদা তোমার সঙ্গে। সেই একজন পাবে খুঁজে অনেক ভাগ্য করে, বন্ধু আসল ধনের সেরা পেলে রেখো ধরে। ভালোবাসা। বলতে পারো কোন ভাষা বোঝে সকল জনে, মানুষ থেকে প্রাণী সবাই নিজের করে মনে। বর্বরতা যায় যে ভুলে সেই ভাষার গুণে, বলতে পারো এমন ভাষা বলতে পারে কজনে। হিংস্রতাদের দেয় ভুলিয়ে এমন ভাষার বল, বলতে পারো কোন ভাষায় নাইকো কোনো ছল। সমস্যা সকল সমাধান ক্ষমতা তার এমন, বলতে পারো সেই ভাষাটি শুনতে লাগে কেমন। নেতাজি। জন্ম তোমার হয়েছিল ধরায় দেশের পরিত্রাতা হয়ে, মরণ তোমায় পারেনি ছুতে, হেসেছ মৃত্যুজয়ে। কর্ম তোমার ছত্রে ছত্রে, কীর্তি রন্ধ্রে রন্ধ্রে, মরণ তোমায় পারেনি মারতে, রয়েছ সবাই ধন্দে। করেছ তুমি জাতির উদ্ধার, গড়েছ প্রগতির পথ, মরণে তুমি আজও নিশ্চিত চলছে বিজয় রথ। থাকবে তুমি অন্তরে মননে, বাজবে মোদের স্মরণে, আজও অপেক্ষায় রয়েছি সকলে উদ্গ্রীব তোমায় বরণে। কাল আজকাল। আগামীর কথা কেউ জানে না, আজকের কথা জানে। অতীত আছে ভিতের ভিতর, তাও নেই অজানা। আগামীর উপর নেই নিয়ন্ত্রণ, অতীত স্থির অনড়, আজ আছে হাতের নাগালে নিজের উপর নির্ভর। অতীত বিগত অনিশ্চিত আগামী, ভরসা বর্তমানের উপর, মুহূর্ত প্রতিটা লাগাও কাজে গড়তে জীবন তুখর। অতীতে কেউ পারে না যেতে, আগামীর পায় না আজ, বর্তমানের স্বাদের আস্বাদ নিয়েই বাঁচা কাজ। বাঁচতে হলে বাঁচো আজ,
মুহূর্ত যত আছে, লাগাও কাজে সময় যত আছে তোমার কাছে। কাল আজ কাল যেন জীবনের তিন স্তম্ভ, আজ হলো প্রধান সবার, হোক না শুভারম্ভ।